স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। ঘরে প্রবেশের আগে অনুমতির দরকার হয় আয়ানা, এটা ভদ্রতা। আয়ানার গলায় কান্না এসে জমেছে। ও সহসাই বলে উঠল, ভদ্রতা? ভদ্রতা মাই ফুট। মেয়েটার আচরণ যে স্বাভাবিক নয় তা ভালোই বুঝলো দীপ্র। চোখ মুখ কঠোর রেখেই বলল, ঘরে যায় আয়ানা, কোনো রকম অভদ্রতা চাইছি না। এবার দু চোখ থেকে পানি নেমে এলো। কুহুর দিকে চেয়ে বলল, ভদ্রতা করতে গিয়ে তো সবটা হারালাম আমি। আমার থেকে সবটা কেড়ে নিল কুহু, সবটা কেড়ে নিল। কুহুর হৃদয়ে ভয় ছিল, খানিকটা দোনামনাও ছিল। তবে এই দোমনা কাটিয়ে সম্পর্কটিকে হ্যাঁ বলেছে সে। কিছুটা অপরাধ বোধ কাজ করছে। আয়ানার মুখশ্রী দেখে তা আরও বেড়ে গেল। আয়ানা কুহুর বরাবর এসে বলল, তোকে বলেছিলাম কুহু, তুই শুনলি না আমার কথা। দীপ্র ভ্রু কুঞ্চিত করে তাকালো। ও এবার বাদ সাজলো। কুহুর বরাবর এসে বলল, কুহু এখন তোর শুধু কাজিন নেই আয়ানা, ও আমার স্ত্রী। আর তোর হাতের সাহায্যে থামিয়ে দিল আয়ানা। দীপ্র থামলো, বোঝার চেষ্টা করলো। আয়ানা চোখের পানি মুছে নিয়ে চাইলো দীপ্রর দিকে। দীপ্রর চোখে কোনো ব্যথা নেই, অনুভূতি নেই। আয়ানার কান্নাটা বেড়ে গেল। হুট করেই ঝাঁপিয়ে পড়ল দীপ্রর বুকে। কুহু পিছিয়ে গেল দুপা। দীপ্র দুহাতে আয়ানাকে সরালো। কি হচ্ছে কি আয়ানা, মাথা গেছে তোর? হ্যাঁ গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। তুমি তো বুঝতে আমি তোমায় পছন্দ করতে শুরু করেছি। তুমি তো জানতে সবটা। তবে তবে কেন করলে এমনটা? কেন করলে এমনটা? আয়না চেঁচিয়ে উঠল। কুহু পিছিয়ে গিয়ে একদম দেয়ালের সাথে মিশে রইল। ওর কেমন একটা অনুভূতি হচ্ছে, খারাপ লাগা, একই সাথে ভয়ও হচ্ছে। এই অনুভূতি বিরল। দীপ্র আয়নার মাথায় হাত রাখলো। আয়ানা, আমার কথা শোন তুই। কোনো কথা শুনবো না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে চাই, তোমাকে চাই আমি। দীপ্র চাইল কুহুর দিকে। মেয়েটি এলোমেলো, আয়ানাও পাগল পাগল। দীপ্র আবারও বলল, আয়ানা, এমন অবুঝের মতো করে কেউ? বল, তুই বোঝার চেষ্টা কর প্লিজ। আয়ানা কাঁদতে লাগলো। পিছিয়ে গিয়ে নিজের চুল টেনে ধরলো, নিজেকে দোষ দিয়ে বলল, আমি দেখতে খারাপ? বলো, খারাপ আমি? তবে কেন চাইলেন আমায়? কেন চাইলেন আমায়? দীপ্র নিজেও অসহায় বোধ করলো। আয়ানার বদলে অন্য কোনো মেয়ে হলে সমস্যা হতো না, সামলে নিত পরিস্থিতি। কিন্তু আয়ানা তো ওর বোন হয়, স্নেহের আদরের। কান্না নিয়ে কক্ষ থেকে বের হলো আয়ানা। দীপ্র চাইল কুহুর দিকে। কুহু কেমন একটা হয়ে আছে। দীপ্র ফোঁস করে দম ফেললো, এগিয়ে এলো কুহুর কাছে। হাত বাড়িয়ে বাহু স্পর্শ করতে ঘোর ভেঙে বেরিয়ে এলো কুহু। দীপ্র বলল, ঠিক আছিস? আছি। আছি বলে খুব একটা সময় পেল না কুহু। নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে এলো, মায়ের গলা। কুহু চাইলো দীপ্রর দিকে। দীপ্রর গাল ছুঁয়ে বলল, সব ঠিক আছে, একদম ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? ওরা নিচে এসে দেখলো ববিতা এসেছেন। নারীটি উন্মাদ হয়ে আছেন। কুহু আসা মাত্রই চর বসাতে গিয়েছিলেন, তবে পারলেন না দীপ্রর হস্তক্ষেপে। চাচি, ওকে মেরে লাভ কি? দীপ্র, আমি আমার মেয়ের সাথে বুঝবো, তুমি এখানে আসবে না। আসবো চাচি, কুহু তোমার মেয়ে হলেও এখন আমার বউ। একঘর লোকের সামনে কথাটা বলল দীপ্র। কুহুর দু চোখ বেয়ে পানি নেমে যাচ্ছে। ববিতা মেয়ের দিকে চাইলেন, তারপর চাইলেন দীপ্রের দিকে। বললেন, এসব কি নাটক? কি নাটক এসব? ওর বাবা নেই বলে যা ইচ্ছে করবে তোমরা। বিয়ের আয়োজন করাবে, তারপর বিয়ে ভেঙে দেবে, আবার না জানিয়ে বিয়ে করবে। তোমরা কি পেয়েছো আমাদের? দীপ্র জবাব সাজাতে পারল না। কুহুর ভারী অসহায় লাগছে, তবে চোখ তুলে চাইতেও পারছে না। বৃদ্ধা এখানেই উপস্থিত। ববিতা ছুটে গেলেন শাশুড়ির নিকট। আম্মা, আর কত সইতে হবে বলেন? অপমান অপদস্থ হওয়ার পরও আমি চুপ ছিলাম, কিচ্ছুই তো করিনি। একসাথে সংসার করে চলেছি, সব সয়ে যাচ্ছি, অথচ প্রতিবার আমাদের সাথেই এমন হচ্ছে। আজ আমার স্বামী নেই বলে যে যেভাবে পারবে নাচাবে, তা আমি মানব না, একদমই মানব না।
বৃদ্ধা নিজেও কথা খুঁজে পেলেন না। চেঁচামেচি পেয়ে নিচতলায় এসেছেন আবিদাও। তিনি এসে শেষ কথাগুলো শুনলেন। আয়ানা ঘরে দরজা দিয়ে আছে, কেঁদে চলেছে সমানে। মেয়েটির এমন রূপ তিনি নিতে পারছেন না। ভীষণ রাগ হচ্ছে তার উপর। এসব কথা শুনে সেই রাগের আগুনে ঘি পড়ল যেন। তিনি জ্বলে উঠলেন। এসব ইমোশনাল খেলা বন্ধ করো ববিতা। তোমার মেয়ে এতদিন খেলেছে, আর আজ তুমিও শুরু করলে? ববিতা জল ভরা চোখে চাইলেন, কিছুই বুঝলেন না। দীপ্র বোধ করে বুঝতে পারল, তাই বাধা দিতে চাইল। চাচি, আর কোনো ঝামেলা নয়, একটুও না। আমি কোনো বাধা শুনবো না দীপ্র। আমার আর কোনো পিছু টান নেই। চাচি, কি লুকাতে চাইছিস দীপ্র? মেজ আপাকে বলতে দে। দীপ্রকে আটকালেন ববিতা। দীপ্র তবুও শুনল না। আবিদার দিকে এগিয়ে বলল। চাচি রিকোয়েস্ট করছি। ববিতা এবার আরো জোর দিলেন। এগিয়ে এসে বললেন। আমার মেয়ে ইমোশনাল খেলেছে, কি বোঝাতে চাইছো? সেটা নিজের মেয়েকেই জিজ্ঞেস করো। ববিতা চাইলেন মেয়ের দিকে। কুহু মুখ দিয়ে একটা রাও করছে না, পাথর হয়ে আছে। দীপ্র বুঝলো আজ আর রক্ষা নেই, কিছু করারও নেই। ও এসে দাঁড়ালো কুহুর পাশে। আবিদ আবার মুখ খুললেন, কুহুর দিকে দৃষ্টি রেখে বললেন। বিয়েটা দীপ্র নয়, তোমার এই গুণবতী ভোলাভালা মেয়ের জন্যই ভেঙেছে। ববিতা বুঝলেন না উপস্থিত বাকি সদস্যরাও। কারো কোনো কথা নেই, সবাই থেমে আছে। আবিদা তিরস্কার করে বললেন। কুহু তো বিয়ের দিন পালাতে চাইছিল। জিজ্ঞেস করো আমি মিথ্যে বলছি কি না। পুরো বসার ঘরে বিস্ফোরণ হলো কথাটা। কুহুর চোখ থেকে এক বিন্দু জল নেমে গেল। ববিতা মেয়ের নিকট আসলেন, অবিশ্বাস ভরা কণ্ঠে শুধালেন। এসব কি কুহু? কুহু চাইল মায়ের দিকে। মমতাময়ী মা, দু চোখে ঘুম না হওয়ার ছাপ, শরীর জুড়ে ক্লান্তি, ব্যথা অন্তরে। মায়ের চোখের দিকে চেয়ে কুহু আর কথা বলতে পারল না। ববিতার দু চোখে অবিশ্বাস, বুকের ভেতর হাহাকার। কুহু ছোট করে ডাকলো। মা। চুপ, একদম চুপ। এই মুখে মা ডাকবি না আমায়, একদমই ডাকবি না। বলে চিৎকার করে উঠলেন তিনি। কুহু আবারও ডাকলো। মা। ববিতা ঘৃণা ভরা নয়নে চাইল। দীপ্র পরিস্থিতি সামাল দিতে বলল। চাচি কথাটা শোনো। তিনি শুনলেন না একটা শব্দ। ভীষণ ঘৃণা হচ্ছে নিজের উপর, নিজের গর্ভের উপর। লজ্জা হচ্ছে, এতগুলো মানুষের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে। তিনি আর দাঁড়াতে পারলেন না, ছুটে পালালেন নিজের ঘরে। তার পেছন পেছন ছুটে গেল কণাও। কান্না তার দু চোখ জুড়ে। কুহু এবার শব্দ করে কেঁদে ফেলল। দীপ্র খুব অসহায় অনুভব করছে। ও চাইল কুহুর দিকে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না। কুহুর ভুলটা দীপ্র জানে, তবে যাকে ভালোবাসা হয় তার ভুলটা হজম করে নেওয়া যায় সহজেই। দীপ্র তাই করেছে। ও চোখ দুটো মুদিত করে নিজের ভেতর শক্তি জোগাড় করলো। ও কখনো চায়নি কুহুকে ভালোবেসে বাকিদের প্রতি কঠোর আচরণ করতে। চেয়েছে সবাইকে সঙ্গী করে কুহুকে বুক পকেটে রেখে একটা জনম কাটিয়ে দিতে। কিন্তু সত্য হলো এ সম্ভব নয়। দীপ্রর মেজাজ আসলেই খারাপ হলো। ও নিজের রাগটা সামাল দিতে ব্যর্থ হলো। অনেকটা গর্জে উঠে বলল। চাচি, মানা করেছিলাম, তুমি আমার কথা শুনলে না। আর কুহু যা করেছে তা তো আমার সাথে করেছে। আমি মেনে নিতে পারলে তোমাদের সমস্যা কোথায়? তোমরা কেন এই বিষয়ে ঝামেলা করবে? আমার কুহুর মাঝে তোমরা কে ঝামেলা করার? আবিদা বিস্মিত হলেন। দীপ্রর নরম ভদ্র আচরণ তিনি অভ্যস্ত। ছেলেটাকে এমন গলায় কথা বলতে দেখেননি তিনি। দীপ্র, এভাবে বলতে পারলি তুই? আমরা কি মানে? কে মানে কে? চাচি, তোমাদের প্রতি সম্মান রেখেছি সব সময়, তাই বলে কুহুকে এভাবে অপমান করার অধিকার তোমাদের কারো নেই। কারো মানে কারোরই না। বলে দীপ্র একটু থামলো। সমস্ত ঘরে চোখ বুলিয়ে বুক ভরে দম নিল। হাতের মুষ্টি শক্ত করে বলল। আমি দীপ্র দেওয়ান প্রতিজ্ঞা করছি, আমার স্ত্রী কুহু দেওয়ানকে কেউ তিল পরিমাণ কষ্ট দিলে তাকে সবার আগে আমার মুখোমুখি হতে হবে। একটা প্রকাণ্ড সমীকরণ এসে পড়ল ঘরটায়। দীপ্রর এই রূপটা প্রায় সবারই অচেনা। ও নম্রভাবে কথা ফলিয়েছে সবসময়। আজ যেন তার বিপরীত আচরণ দেখা যাচ্ছে। দবির নিজেও ছেলেকে চিনতে ব্যর্থ। দীপ্রর রাগ ক্রমশই মাথায় চলে যাচ্ছে। ও পুনরায় হিসিস করে বলে। আর এতদিন যা বলিনি তা বলছি,
আয়না অলরেডি অনেকগুলো অন্যায় করেছে, সেগুলো আমি দেখেছি, চুপ করে সয়ে গেছি, কিচ্ছু বলিনি, কারণ স্নেহ করি। কিন্তু সেই স্নেহের জায়গাটা কুহুর থেকে বেশি নয়। শোরগোল পেয়ে আয়ানা নেমে এসেছিল। এসেই কথাটা শুনল। কুহু খানিক আগেই দোতলায় উঠে গিয়েছে। দীপ্র দোতলার পথ আগলালো, মাঝে আয়নার মুখোমুখি হলো। কান্নাকাটিতে চোখ মুখের বেহাল দশা। তবে আর মায়া হলো না ওর। ও বরং কঠোরভাবে বলল, এতদিন ভালো রূপ দেখিয়েছি আয়না, এবার আর পারবো না। তোকে নিষেধ করেছিলাম, স্নেহ করি বিধায় অনেক অপরাধ ক্ষমাও করেছিলাম, বিপরীতে তুই। দীপ্র আর কিছু বলল না, চলে গেল। আয়না ওভাবেই দাঁড়িয়ে রইল। কি থেকে কি হয়ে গেল, সবটা এলোমেলো। সত্যি কি সব দোষ তার? সে খারাপ? মায়ের ঘরের দরজা এসে কান্নায় ভেঙে পড়েছে কুহু। বারবার বলার পরও মা দরজা খুলছে না। দীপ্র এসে দেখলো মেঝেতে বসে চিৎকার করে চলেছে ও। মেয়েটি কান্না দীপ্রর হৃদয়ে এসে আঘাত করে চলেছে। ও বসলো কুহুর পাশে, ডাকলো আদুরে ভাবে। কুহু। কুহুর তার দু চোখের কান্না নিয়ে দীপ্রর দিকে চাইল। দীপ্রর হাতখানা নিজের হাতের মুঠোয় নিল। সরি কুহু। কুহু কথা বলতে পারল না, সরির মানেও বুঝল না। দীপ্রই বলল, তোকে এত কিছু শুনতে হলো, সবটা আমার জন্য শুনতে হলো তোকে। আই এম সরি কুহু। সত্যি কি তাই? দীপ্রর জন্য শুনতে হলো? না তো। দীপ্রর দোষ কোথায়? দোষ তো নিজের। ও নিজের কর্মের লজ্জায় মিয়ে যেতে চাইল। তবে দীপ্রর শীতল হাতখানা যখন গাল ছুঁয়ে দিল, মেয়েটির মেরুদণ্ড বরাবর শীতল একটা স্রোত নেমে এলো। চাচির অভিমান হয়েছে, আমি কথা দিচ্ছি সব ঠিক করে দেব, তুই আয় আমার সাথে। দীপ্র ওকে ওঠাতে চাইলে কুহু নাকচ করলো, যেতে চাইল না। এতে করে ফোঁস করে দম ফেললো। বোঝার চেষ্টা কর প্লিজ, কান্নাকাটি করে লাভ নেই, উল্টো শরীর খারাপ। আর তোর কি মনে হয় শরীর খারাপ করলে চাচির ভালো লাগবে? লাগবে বল? কুহু মাথা নাড়িয়ে না বোঝালো। দীপ্র একটুখানি হাসার মতো করে বলল, গুড, তাহলে উঠে আয় প্লিজ। দীপ্রর এমন আদরে অনুনয় বোঝদার কথাবার্তা কুহুর ভেতর নতুন একটা হাওয়া দিয়ে গেল। পুরুষটির হাতের জোরে দাঁড়ালো। পথ আগাতে আগাতে দীপ্র দরজার দিকে একবার ফিরল। বিনিময় এলো শুধুই দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাস চেপে গিয়ে কুহুকে নিয়ে গেল নিজের ঘরে। মেয়েটির এখন বিশ্রামের প্রয়োজন, সেই সাথে প্রয়োজন কিছু দানা পানি। সকাল থেকে পেটে সেভাবে কিছুই তো পড়েনি, অথচ দুপুর প্রায় শেষ হতে চলল। বোনের প্রতি কণার একটা অভিমান জমে গিয়েছে। ও নিজেই চাইতো দীপ্র ভাইয়ের সাথে কুহু আপুর বিয়েটা হোক, কিন্তু আজকের ঘটনা শুনে কুহু আপুর প্রতি খুব রাগ হচ্ছে। খুব মানে খুব। মায়ের কথা ভেবে কান্নাও পাচ্ছে। এদিকে একটা ফোন কল খুবই বিরক্ত করে চলেছে। রাগীব 10 বারের বেশি কল করেছে। কণার রাগে আক্রোশে ফোনটা ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু ও পারে না। ওর সাধ্য যে নেই। ফোন ফেলে দিলে পুনরায় ফোন জুটবে কিনা তার নিশ্চয়তাও নেই। তাই ফোনটা আর ফেলা হয় না। ও কল রিসিভ করে চেঁচিয়ে ওঠে, আপনার কি সমস্যা? আমাকে কেন কল করেন? আমি কে? আমাকে কেন কল করতে হবে? কেন বিরক্ত করছেন? কল রিসিভ করছি না, তারপরেও কল করেই চলেছেন। কণার বিচলিত ভাব, রাগ, ক্ষোভ ওপাশের ব্যক্তিটিকে প্রভাবিত করলেও অপমান বোধ হলো না তার, বরং শীতল একটা জবাব এলো। সরি কনা, সত্যি সরি। কণা দমল। বুঝতেও পারল রাগিবের সাথে বেশ খারাপ একটা আচরণ হয়ে গেছে। তবে এই নিয়ে কিছু বলল না। রাগিবই বলল, তোমাকে আসলে বিরক্ত করে চলেছি, কিন্তু আমি নিরুপায় হয়ে কল করেছি। রাত্রি কি ফিরেছে? না। ও ফিরেনি? একটু থেমে রাগিব আবারও শুধালো, ওর কোনো খবর? জানি না। কণার এই আচরণ যে অস্বাভাবিক নয় তাও বোঝে। তাছাড়া আরও একটি ঘটনা তার কান অব্দি এসেছে। সে সেটা তুলতেই কণা এবার ফোঁস করে উঠল, মজা নেওয়ার জন্য কল করেছেন? আমার আপু না জানিয়ে বিয়ে করেছে। আমাদের অবস্থা এখন কতটা খারাপ সেই সব জানার জন্যই কল করেছেন? বুঝতেই তো পারছেন আমরা ভালো নেই। এবার শান্তি হয়েছে না? বলে ওপাশের ব্যক্তিটিকে কিছু বলার সুযোগ দিল না ও। কল কেটে আরও জোরে কেঁদে ফেলল।
সামনেই তার কলেজ জীবন শুরু হতে চলেছে, অথচ পরিবারের সবটা এলোমেলো হয়ে আছে। সকল সুখ শান্তি শেষ হয়ে গেছে। কুহুকে অনেকটা জোর করে কিছু খাবার খাওয়াতে পেরেছে দীপ্র। ও ভালোই বুঝেছে দবির মনে মনে সন্তুষ্ট নয়, তাই নিজ থেকেই বাবার সাথে কথা বলতে এসেছে। দবির ছেলেকে দেখে শান্ত সুরে বললেন, বসো দীপ্র। বসবো না বাবা, আচ্ছা, চাচির সাথে একটু কথা বলতে হবে। কি বলবো বলো। বলবে কুহুর বিষয়টি তোমরা স্বাভাবিকভাবে নিয়েছো। ঠিক আছে। দীপ্র বেরিয়ে এলো। ও বুঝেছে বাবা আসলে স্বাভাবিকভাবে নেয়নি, নেওয়ার কথাও না। কেউই ঘটনাটা স্বাভাবিকভাবে নিতে পারবে না। দীপ্রর রাগ হলো নিজের উপর। ও যদি আগে থেকে কুহুকে বোঝাতো, রাগ দেখিয়ে বিয়ে অবধি ঘটনাটা না গড়াতো, তবে এসব হতোই না। আসলে ভুল হয়েছে, যাওয়ার পরই মানুষ নিজের ভুল বুঝতে পারে, যেমনটা কুহু বুঝেছে। আর এখন বুঝে চলেছে দীপ্র। আগে বুঝলেই ঘটনাগুলো হতোই না। দীপ্র আসলেই স্বস্তি পেল না। ও চলে এলো নিজের গাড়িখানা নিয়ে। গ্রামের রাস্তায় গাড়ি চালাতে চালাতে বড় ব্রিজে এসে গাড়ি থামালো। ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে বিশাল নদী। এই নদীর জল ভীষণ টলটলে। সে জলে চেয়ে দীপ্র ভাবল সকালের ঘটনা। অনেকটা ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছিল। বুঝেছিল আয়ানার চাচা চাচি কিছু একটা করতে চলেছে, আর সেটার প্রকাশ আগে হয়ে গেলে কুহুকে পাওয়া কঠিন হবে। এদিকে কুহু, মেয়েটির হৃদয়ের অনুভূতি পরিষ্কার নয়। অপরাধবোধ, বাবা হারানোর শোক, পরিস্থিতি সবকিছু তাকে চেপে ধরেছে। ও নিজেও বোঝে না কখন কি করে, কি অনুভূতি বুকের ভেতর দলা পাকায়। এমন অবস্থায় বিয়ে নিয়ে বললে কুহুর প্রতিক্রিয়া কি হবে, সেটা একটা বিশাল বিষয় ছিল। সেই জায়গা থেকে অনেক ভেবে চিনতে দীপ্র নিজের মনের কথা জানালো। কুহু নির্বিকারভাবে শুনল। তারপর দূরে সরে চাইলো। তবে দীপ্র সেটা হতে দিল না। দুহাতে আগলে নিল ওকে। বোঝালো সব ঠিক হবে, সব ঠিক হতেই হবে, ভরসা দিল। কুহুকে নিজের মনের সাথে মানিয়ে নেওয়ার সবটুকু সময়ও দেওয়া হবে। অতঃপর মেয়েটি রাজি হলো। খুব সহজে মসজিদে 3 কবুলের মাধ্যমে বিয়েটা হলো। কবুল বলার পর দীপ্র ভেবেছিল সবটা সে জিতে নিল। আসলেই সে জিতে নিল। কিন্তু এই জিতে যাওয়ার পর একটা ঝড়ের আগমন যে হতে পারে সেটা ও জানতো। তবে তার তীব্রতা এভাবে প্রকাশ পাবে সেটা ওর ধারণার বাহিরে ছিল। আয়ানা কিংবা আবিদা দুজনের আচরণ ও আগে ভাগে বুঝতে পারেনি। ভেবেছিল আয়ানা সহজভাবে সব সামলে নেবে, কিন্তু তার কোনোটাই ঘটল না। মাঝ থেকে কুহুকে আরও বেশি কষ্ট পেতে হলো। দীপ্রর মাথা কাজ করে না, রাগ হয়। রাগের বশে ব্রিজের রেলিংয়ে ধুম করে আঘাত করে বসে, আর সেটাই কাল হয়। হাত ফেটে লাল তরল নেমে আসে। দীপ্র দুটো চোখ বন্ধ করে সঙ্গে সঙ্গে ভেসে ওঠে কুহুর মুখশ্রী। দীপ্রর হাতখানা ব্যান্ডেজ করে দিল রাত্রি। বেশ ভালোই আঘাত পেয়েছে। ওর খুব হতাশ লাগে। তুমি যে কি করো দীপ্র ভাই। বেশি লাগেনি, চিন্তা করিস না। বেশি লাগেনি? এটা বলো কেমন করে? আমি স্পষ্ট দেখলাম কত গভীর আঘাত। ওর কথাখানা হজম করে নিল দীপ্র। প্রসঙ্গ বদল ঘটল অরণ্যের আগমনে। কাজের জন্য বাহিরে ছিল, খবর পেয়ে চলে এসেছে। কিরে, মাথা খারাপ নাকি? হাতে আঘাত করতে গেলি কেন? ছাড় এ কথা, তোদের বিষয় বল, কি সিদ্ধান্ত নিলি? রাত্রি আর অরণ্য দুজনেই চুপসে গেল কেমন। দীপ্র হতাশ হয়ে বলল, এখনো যদি সিদ্ধান্ত নিতে পারিস, আই সোয়ার তোদের মাঝে আমি আর থাকবো না। ডিপ্রেশন। কি শুনবো অরণ্য, এত কিছুর পরও? দীপ্র থেমে গেল। এই দুটো মানুষকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তবেও চায়নি বিয়ের পর কোনো ঝামেলা হোক, তাই এদের সিদ্ধান্ত নিতে না পারার সময়টুকুতেই রাত্রিকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। কিন্তু বিপদ ঘটে, দুজন দুজনের মুখোমুখি হয়ে ফের ঝগড়া করে, একে অপরকে দোষ দেয়। এদিক থেকে ভালো হয়েছে, দুজনেই মনের যত রাগ ছিল তা প্রকাশ করে ফেলেছে। তারপর এই সময়টুকু দুজনকে দেওয়া হলো একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। অর্ণ রাত্রির দিকে চাইলো। রাত্রির রাগও নেমে গিয়েছে। ও মৃদুভাবে বলল, আমার সমস্যা নেই। একটা চমৎকার হাসির উদয় ঘটল অরণ্যের ঠোঁটে। চোখের ইশারায় চুমু বোঝাতে রাত্রির দাঁত কামড়ে চাইল। এতে অরণ্য পাত্তা দিল না। ও দীপ্রর পাশে বসে বলল, আমরা বিয়ে করবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। দীপ্র বড় করে নিঃশ্বাস ফেলল, বলল, ফাইনালি একটা ঠিকঠাক সিদ্ধান্তে এলি তোরা।
তোদের দুজনকে নিয়ে কুহু আমাকে এত প্রশ্ন করেছে, এত চিন্তা করেছে ও। কুহুর কথা আসতেই অরণ্য বলে উঠল, ভালো কথা। এটার কি হলো ভাই? ওই তো সবাইকে ফাঁকি দিয়ে বিয়ে করে নিল। কি মানে হলো? আমাদের জানাতে পারতি। পাগল নাকি? তোদের জানাবো? আর তোরা দুজন এসে আমার সাথে ঝগড়া শুরু করিস, আর আমার বিয়ের 12টা বাজুক। এ কথায় একটা মেকি হাসলো অরণ্য। দীপ্রই বলল, আর তাছাড়া তোদের দেখলে কুহু তোদের নিয়ে ব্যস্ত হয়ে যেত, তখন আরেক সমস্যা হতো। এতদিনে একটা দিক ঠিকঠাক করতে পারলাম বলে মনে হচ্ছে। আমি যে কি উল্টাপাল্টা করে চলেছি এতদিন, আমার নিজেরই বুঝ আসে না। দীপ্রকে ভীষণ ক্লান্ত দেখালো। রাত্রি এবার বলল, আয়ানার রিয়াকশন কেমন? ভালো না রে, আমি চাইনি ওদের কাউকে কষ্ট দিতে। হাজার হোক আমার তো আপনজন, কিন্তু বলে থামলো দীপ্র। বড় হতাশা নিয়ে বলল, ওরা ঠিক হবে না, বরং আরো মেজাজ দেখাবে ভবিষ্যতে। এটা নিয়েই ভয়। কুহুকে তো জানিস, মাঝে মাঝে এত বোকামি করে। রাত্রি বুঝলো কথার মানে। কুহুটা আসলেই বোকা। অবশ্য পরিস্থিতি ভেদে প্রতিটা মানুষই বোকা, সে নিজেও। সব তো হলো, কিন্তু এবার নাকের বসা। অরণ্য কথার মাঝে রাত্রি মিনমিনে সুরে বলল, বাড়ির সবাইকে খুব অপমানিত হতে হয়েছে, তাই না? রাত্রির বোধহয় কান্না পেল। এই ইগো, এই ভুল সিদ্ধান্ত আজ তাকে এতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলেছে। দীপ্র বলল, হয়েছে একটু, তবে তোর জীবনের কাছে সেটা কিছুই না। রাত্রির খুব অসহায় লাগছে, একই সাথে কৃতজ্ঞতায় মাথাটা নুয়ে আসছে। কেউ না বুঝলেও দীপ্র ভাই বুঝেছিল রাত্রি শেষমেশ এই বিয়েটা মেনে নিতে পারছিল না। তবে পালাবে কিংবা বিয়ে ভাঙবে এই সিদ্ধান্ত নিতে পারছিল না। পরিবারের কথা ভেবে নিজের ভুলের জন্য নিজেকে বলি দিতে চাইছিল, কিন্তু দীপ্র ভাই সেটা হতে দেয়নি। দুজনকে বুঝিয়ে সেই রাতে বাড়ি থেকে বের করিয়ে আনি। অবশ্য ওরা চাইছিল অন্যভাবে বিয়েটা ভাঙতে পারত, কিন্তু তখন আবার আশঙ্কা ছিল পরিবারের মানুষেরা ইমোশনাল কথাবার্তা বলে নিজেদের সম্মান বাঁচানোর কথা বলে রাত্রিকে বলি হতে না বাধ্য করে। তাই দীপ্র আর রিস্ক নেয়নি, একেবারে ওদের বের করে এনেছে। এতে পরিবারের সম্মান কিছুটা নষ্ট হয়েছে, তবে রাত্রির জীবন তো বেঁচেছে। দীপ্র ক্লান্তভাবে চোখ বন্ধ করলো। রাত্রি চা বানানোর কথা বলে রান্নাঘরে যেতেই ওর পেছন পেছন এলো অরণ্য। চায়ের পানি বসিয়ে পেছন ঘোরা মাত্রই অরণ্যের বিশাল বুকটা ভেসে এলো। খানিকটা ভয় পেয়ে অদূরে যেতেই এক হাতে মেয়েটিকে কাছে টেনে নিল অরণ্য। মাথাটা নুয়ে রাত্রির খুব কাছে গিয়ে বলল, আই এম সরি মাই লাভ। ভালোবাসায় ইগো রাখতে নেই। এই উপলব্ধি হতে গিয়ে দেরি করে ফেললাম, তবে কথা দিলাম অরণ্য জোয়ারদার আজ থেকে তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। ভুল আমার হোক কিংবা তোমার, সরি সবসময় আমি বলবো। শেষ কথায় রাত্রি বলল, এই কি বললে? স্বামী? কে কার স্বামী? এখনো স্বামী হওনি মিস্টার, তাই দূরে থাকো। কথা শেষ হওয়া মাত্রই অরণ্যকে ধাক্কিয়ে সরিয়ে দিল রাত্রি। ছেলেটা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কি সুন্দর একটা ইমোশনাল পার্ট চলছিল। ও ভেবেছিল সুযোগ বুঝে চুমুটুমুও পাওয়া যাবে, কিন্তু না, এ তো উল্টো দূরে সরিয়ে দিল। বাড়িতে আবারও ঝড় আসবে, তার আগামী বার্তা চারপাশে বিরাজ করছে। সবাই এইটুকু বুঝেছে রাত্রি যার সাথেই পালাক না কেন তাতে দীপ্রের সংযোগ রয়েছে। দীপ্র নিজেও বুঝতে পারছে তার উপর বেশ ভালোই আক্রমণ আসবে, তবে এসবে এখন পাত্তা দেওয়া যাবে না। বাড়িতে এসে দীপ্র এলো কুহুর কাছে। রাত তখন খুব গভীর, তবে মেয়েটি নিজের ঘরে এসে শুয়েছে। এটা দীপ্রের পছন্দ হয়নি একদমই। নিশ্চয়ই না খেয়ে শুয়েছে। ও যদিও এসেছিল উঠিয়ে খাইয়ে নিজের ঘরে নিয়ে যেতে, তবে ওর ঘুমন্ত মুখটা দেখে সেটা ইচ্ছে হলো না। অগত্যা কুহুকে রেখে নিজের ঘরে পৌঁছালো দীপ্র। সমস্ত রাত এদিক সেদিক করে পার হলো। হয়তো ইতিহাসে এটাই প্রথম কোনো বিয়ের রাত যে রাতে বউ এক ঘরে আর বর অন্য ঘরে ঘুমালো। হাই দীপ্র, হাই। এ কেমন ভাগ্য তোমার! চাচাতো বোনকে বিয়ে করেও আনরোমান্টিকভাবে রাত গেল। একেই কি তবে বলে কপালে না থাকিলে ঘি, ঠকঠকালে হবে কি? কুহুর ঘুম ভাঙলো ফোন কলে। ও নিভু নিভু চোখে কল রিসিভ করতে ওপাশ থেকে কণ্ঠটা বেজে উঠল। কুহু, কি হয়েছে তোর? কোনোভাবেই তোকে রিচ করতে পারছি না। তুই ভার্সিটি আসবি না কখন? আজ যে কোর্স নেওয়ার লাস্ট ডেট। কুহুর হৃদয় লাফিয়ে উঠল। এমনিতেই পড়াশোনার 12টা বেজে গিয়েছে। ওর খেয়ালই নেই কোর্স নেওয়ার কথা। অনলাইনের সুযোগটিও মিস করেছে।
কুহুর হতাশ লাগছে। একদমই মনে ছিল না। কি যে হচ্ছে। তুই দ্রুত আয়। আসছি। বলে কল রাখলো কুহু। সকাল 8টা বাজে, খাওয়ার সময় নেই, ইচ্ছেও নেই। কুহু কোনো মতে তৈরি হলো। একবার ভাবলো মায়ের ঘরে যাবে, দরজার কাছে গিয়ে নক করতে গিয়েও আর সাহস হলো না। শেষমেশ মায়ের সাথে না দেখা করেই বের হতে হলো। কোর্স না কমপ্লিট করে হাঁপ ছেড়ে বাঁচলো কুহু। মনটা ভীষণ ভয় ভয় করছিল। আজ এত মানুষ ভার্সিটিতে, কোথাও একটু দম ফেলার জায়গাও যেন নেই। পেটে বার ক্ষুধাটাও জেগে উঠল। ও খেয়াল করলো দীর্ঘ সময় খাওয়া হয়নি। এদিকে ক্যান্টিনে বিশাল লাইন, ইচ্ছে করছে না দাঁড়াতে। তাই ওরা এলো ভার্সিটির পাশে থাকা পিৎজা শপে। কুহু অর্ডার দেবে ভাবতেই সায়ের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো। এত এত খাবার নিয়ে হাজির হয়েছে সে, যেন আগে থেকে সব তৈরি ছিল। কুহু, তোর খিদে পেয়েছে তাই না? খা। কুহু মানা করতে গিয়েও আটকালো, মন মানছে না। ক্ষুধা জিনিসটা বড় খারাপ। তবে ও হ্যাঁ বলতে গিয়েও বলতে পারলো না। তার আগেই দেখা গেল একটি লম্বা বলিষ্ঠ দেহের ব্যক্তির আগমন হয়েছে। তাকে দেখেই লাবিবার চোয়াল নেমে এলো। ও ভেবে পায় না এমন মানুষকে কুহু কিভাবে না করতে পেরেছে। লাবিবা খেয়াল করে দেখলো ভার্সিটির অন্যান্য মেয়েরাও যারা এই শপে এসেছে তারা সবাই দীপ্রর দিকে তাকিয়ে। দারুণ স্মার্ট, সুন্দর হওয়াতে সবারই চোখে পড়েছে। কুহু নড়ে চড়ে উঠল। শায়ের বলল, কিরে, খাওয়া শুরু কর। কুহু কথা বলতে পারল না। দীপ্র এগিয়ে এসে লাবিবাকে হাই জানালো। তারপর শায়ের জন্য বসার যে স্থানটি ছিল সেখানে বসলো। শায়ের ভ্রু কুঞ্চিত করে তাকালো। আরে এত খাবার, কারো ট্রিট নাকি? শায়ের কিংবা কুহু কোনো কথাই বলল না। লাবিবা হেসে উত্তর দিল, ভাইয়া, শায়ের খাওয়াচ্ছে। হো হো, তুমি তুমি শায়ের? শায়ের মুখটা একদম আধারিয়ে মিশে গেছে। ও জাস্ট মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। দীপ্র দারুণভাবে হাসলো। তারপর ওয়েটারকে ডেকে বলল, বিল কত এসেছে? ওয়েটার অ্যামাউন্ট জানাতেই দীপ্র বিল মিটিয়ে দিল। শায়ের বিরোধ করে বলল, আপনি দিচ্ছেন কেন? খাবার তো আমি এনেছি। তুমি এনেছো। তবে কি বলো তো শায়ের, কুহুটা একদম বোকা। বিয়ের পরের দিন কেউ অন্যের থেকে ট্রিট নেয়? ওর উচিত ট্রিট দেয়া, আর ওর হাজবেন্ড হিসেবে সেই দায়িত্ব তো আমার পালন করা উচিত। তাই এগুলো কুহুর তরফ থেকে তোমাদের ট্রিট। দীপ্রর কথার মানে লাবিবা কিংবা শায়ের কিছুই বুঝলো না, বোঝার সুযোগও দেওয়া হলো না। দীপ্র তার আগে কুহুকে বসা থেকে উঠিয়ে নিল। এক হাতে বাহুতে চেপে নিজের কাছে ঘেঁষাতেই লজ্জায় মিয়ে গেল কুহু। চারপাশে এত মানুষ, সবাই দেখে চলেছে। কিছু কিছু মেয়ে কপালও কুঁচকে আছে, যেন এই দৃশ্যখানা তাদের চোখের বিষ। দীপ্র এবার গলা উঁচু করলো। সবার নজর ফিরল এদিকে। Hello, I am Dipro Dewan. I have brought a little gift for everyone. On the happiness of our wedding, pizza treat for everybody. Please take it and enjoy. I'll pay the bill. সঙ্গে সঙ্গে চারপাশ থেকে করতালি ভেসে এলো। সবাই নিজেদের ভাগের পিৎজা আনার জন্য শপের দিকে হুমড়ি খেয়ে পড়ল। কুহুর এবার ভীষণ লজ্জা লাগছে। এতটাই লজ্জা লাগছে যে একটু আগের খিদেটাও লেজ গুটিয়ে পালালো। না বলে এসেছিস কেন? সাহসায় প্রশ্নটি করলো দীপ্র। কুহু কি বলবে বুঝলো না, তাকিয়ে রইল। দীপ্রর গলার স্বরটা কঠিন হলো। বলে আসা উচিত ছিল না? ছিল। তবে বলিসনি কেন? কুহু এবারও জবাব দিল না। দীপ্র প্রসঙ্গ বদলে বলল, আমার ঘরে রেখে গিয়েছিলাম তোকে, তুই ঘর পরিবর্তন করলি কেন? কুহু শুকনো একটি ঢোক গিলল। দীপ্র এবার খানিকটা এগিয়ে এলো। ওকে দেখে নিয়ে বলল, ভয় পাচ্ছিলি? ভেবেছিলি দীপ্র দেওয়ান নিজেকে সামলাতে পারবে না? কুহু ভাষাহীন হয়ে থাকলো। এবার বলল, আমি এমনিই চলে এসেছি। এমনি না, ভয় পেয়েছিলি এটাই সত্যি। কুহুর মনে হলো এই তর্কে যাওয়া অনুচিত, তাই প্রসঙ্গ বদলে ফেলল। বলল, আপনি ওভাবে সবার সামনে বললেন কেন? মিথ্যে তো বলিনি। উই আর ম্যারিড, দ্য হোল ওয়ার্ল্ড শুড নো ইট। কত সহজেই কথাখানা বলে ফেলল দীপ্র। ইউ আর ম্যারিড। এদিকে কুহুর ভেতরটা বিবাহিত মানতে পারছে না তখনও। ও ফোঁস করে দম ফেলতেই দীপ্র বলল, আমি কি বলেছিলাম কুহু? তোকে সময় দেব, তোর মতন করে বোঝার জন্য তোকে সময় দেব, নিজেকেও তোর মতন করে প্রেজেন্ট করব। কিন্তু তুই কেন দূরত্ব বাড়াচ্ছিস? কি চাইছিস?
আমি মরে যাই? দীপ্রর শেষ বাক্য কুহুর ভেতরটা নড়ে উঠল। ও তাকাতে পারল না। দীপ্র বলল, তাকা আমার দিকে। কুহু তখনও তাকালো না। দীপ্র নিজেই হাত বাড়িয়ে মেয়েটির থুতনি উঁচু করে ধরল। চোখে চোখ পড়ল। দীপ্রর দারুণ চোখের দৃষ্টিতে মোহ রয়েছে। কুহু নজর না ফিরিয়েই বলল, আমার সবটা এলোমেলো লাগছে। আমি কি করব বলেন? আমি বুঝতে পারি না নিজেকে। তোর কিচ্ছু করতে হবে না, বুঝতেও হবে না। তুই শুধু আমার সাথে থাক, পাশে থাক, বাকিটা আমি সামলে নেব, বুঝেছিস?